বাংলাদেশে ইনুস অ্যান্ড কোম্পানি তাদের দশা কি? তাদের সংখ্যা কত? তারা এখন কোথায় আছেন? কিভাবে আছেন? কেমন আছেন? কি করছেন? কি করবেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানি কেন বললাম? কোম্পানির দুটো অর্থ আছে। একটি বাণিজ্যিক অর্থ। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ১৮ মাসে তার যে শাসন ক্ষমতা কেন্দ্রিক যে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন। তো সেই বাণিজ্য কেন্দ্রে যারা সিভিলিয়ানদের মধ্যে এই সময়টিতে ব্যবসা-বাণিজ্য করেছেন। এদের একটা গ্রুপ আছে। তো সেখানে ধরেন আকিজ বকশিস গ্রুপ, জামাতের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা, এরকম বহু ব্যবসায়িক গ্রুপ যারা ওই সময়টাতে খুব শীর্ষ পর্যায়ে ছিলেন। আরেকটি গ্রুপ হলো যাদের বাড়ি চট্টগ্রাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক বা এই পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই ধরনের মানুষ তারা আর্মিতে থাকুক, সেনাবাহিনীতে থাকুন, বিজিবিতে, পুলিশ, র্যাব, সিভিল সার্ভিস সব জায়গাতে প্রচণ্ড দাপট দেখিয়েছেন, ভালো ভালো পদপদবিতে থেকেছেন। এটা হলো সেই ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি পার্ট, ব্যবসায়ী এবং এই আমলাতন্ত্র। এর বাইরে ছিল রাজনীতিবিদদের একটা বিরাট অংশ। ছোট ছোট রাজনৈতিক দল, তারা অনেকেই কিন্তু ইউনূস অ্যান্ড কোম্পানির সদস্য, কিন্তু বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতার ভিত্তিতে নিদারুণ সম্পর্ক হয়ে গেছে এবং তারা অনেকেই মন্ত্রিপরিষদে, পার্লামেন্টে, বিভিন্ন দূতাবাসে, বিভিন্ন কর্পোরেট হাউসে তারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন ইউনূস অ্যান্ড কোম্পানির লোক। এর বাইরে এনজিও, ব্যাংকার। তো এনজিও এবং এই ব্যাংকিং সেক্টরে একটা বিরাট গ্রুপ। তার মধ্যে আবার দুটো শ্রেণী, একটা হলো দেশীয় গ্রুপ আর একটা হলো বিদেশি গ্রুপ। যেমন ব্র্যাক, প্রশিকা, এরকম যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ধরেন অক্সফাম, অ্যাকশন-এইড, ইউএস-এইড, এই ধরনের এনজিওগুলো। তো এই এনজিওগুলোর একটা বিরাট লিডিং যারা আছেন তারা কিন্তু এই ইউনূস অ্যান্ড কোম্পানির অংশ হিসেবে পুরো ১৮টি মাসে তারা যা ইচ্ছা তাই করতে পেরেছেন। তার ইচ্ছামতো ফান্ড এনেছেন, ফান্ড খরচ করেছেন, সরকারের টাকা নিয়েছেন, ছোট ছোট জরিপ করার জন্য, একটা রিপোর্ট তৈরি করার জন্য ১০০ কোটি, ১৫০ কোটি টাকা তারা নিয়েছেন। এ সকল অলিগার, হোয়াইট ক্রিমিনাল, তারা আবার শেষ সময়টিতে এসে অনেকে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পল্টি দিয়েছেন, বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন। তারা এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। এই একটা কোম্পানি আছে। এর বাইরে ইউনূস অ্যান্ড কোম্পানির আরেকটি অংশ, যেমন বিভিন্ন দূতাবাস, মার্কিন দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাস, মালয়েশিয়ান দূতাবাস, তারপর পাকিস্তানি দূতাবাস, এরকম বেশ কয়েকটি দেশ এবং রাষ্ট্র তারা মনে করত যে ইউনূস হলেন তাদের ত্রাতা। তারা ক্ষমতায় থাকলে এই দূতাবাসগুলোর যে ভূমিকা এবং কর্তৃত্ব, এটা ছিল সীমাহীন, অসীম। তো ইউনূস অ্যান্ড কোম্পানির এই ডিপ্লোম্যাটিক মিশন, সেই ডিপ্লোম্যাটিক মিশনও এই মুহূর্তে কোন অবস্থায় আছে। আর আরেকটি, সেটা হলো ইম্পোর্টেড কোম্পানি, যেমন আলী রিয়াজ, মনির হায়দার, লুৎফে সিদ্দিকী, এরকম যারা বিদেশ থেকে যাদেরকে আনা হয়েছিল অসংখ্য। এরকম আপনি হয়তো এই কজনকে দেখেছেন, কিন্তু এর বাইরে বিভিন্ন কর্পোরেট হাউসে, বিভিন্ন সরকারি অফিসে, বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে, সরকারি কোম্পানি যেমন ধরুন এই যে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়াম, এরকম অসংখ্য সরকারি কোম্পানি রয়েছে। বা ধরুন এই যে মেট্রো রেল, তারপর এক্সপ্রেসওয়ে, এগুলো পরিচালনা করার জন্য কিন্তু আলাদা আলাদা যাকে বলা হয় কোম্পানি গঠন করা আছে। এই কোম্পানির শীর্ষ পদে খোঁজ নিয়ে দেখেন ইউনূস জামানাতে যারা ছিলেন তারা এখন কোথায় আছেন। তো সব মিলিয়ে যদি ধরুন আপনি ইউনূস অ্যান্ড কোম্পানি ১৮ মাসে যারা সরাসরি এভাবে একেবারে ডাইরেক্ট রিক্রুটেড হয়েছে এবং সরকারি ফান্ড তারা নিয়েছে এবং ব্যবহার করেছে,
সুবিধা ভোগ করেছে। আপনি চিন্তা করেন যে ইউনূসের জমানাতে $20 বিলিয়ন, $20 বিলিয়ন নতুন করে বিদেশ থেকে ঋণ দেওয়া হয়েছে। $20 বিলিয়ন মানে $1 বিলিয়ন, $10 বিলিয়ন কত হয়? 1,12,000 কোটি টাকা, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2.5 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঋণ ইউনূসের জমানাতে আনা হয়েছে। পরবর্তীতে দেখা গেল ইউনূস সেগুলো ব্যবহার করতে না পারার কারণে দাতারা এগুলো বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে $20 বিলিয়ন আমরা নতুন করে ঋণ হয়েছি, শেখ হাসিনা রেখে গেছে $100 বিলিয়ন, কিন্তু ইউনূস সাহেব যখন গেছেন তখন সেটা হয়ে গেছে $120 বিলিয়ন, মোর অর লেস $1-2 বিলিয়ন কম বেশি হতে পারে। তো এই টাকা কারা খেয়েছে, কোথায় দেয়া হয়েছে, এর মধ্যে কত পার্সেন্ট লুটপাট হয়েছে, কত পার্সেন্ট পাচার হয়েছে, এনজিওগুলো কত পার্সেন্ট পেয়েছে, ইউনূস অ্যান্ড কোম্পানি কত পার্সেন্ট পেয়েছে, রাষ্ট্রের কাজে কি হয়েছে, একটু হিসাব বের করেন তো। আচ্ছা, ইউনূসের জমানাতে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফান্ড দেওয়া, সুযোগ দেওয়ার নাম করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অথবা ঋণ মকুব করে তারপরে বিভিন্নভাবে যাকে বলা হয় ঋণ রিশিডিউল করে যে বিরাট একটা গ্রুপকে সুযোগ দেওয়ার নামে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা শেষ করে দেওয়া হয়েছে, কখনো টাকা ছাপিয়ে, কখনো সরাসরি সাবসিডিজ দিয়ে, অথবা কখনো পকেট ভারী করে। এই টাকা কারা খেয়েছে, কারা নিয়েছে? এরপর ভর্তুকির নামে, লোকসানের নামে, প্রকল্পের নামে যে সকল পাবলিক ওয়ার্কস হয়েছে বা এডিবি যে বাস্তবায়ন, প্রায় 3 লক্ষ কোটি টাকা, অর্থাৎ তারা দুটো এডিবি পেয়েছে, শেখ হাসিনার জমানার এডিবি আর তার জমানার এডিবি। এই দুটো এডিবিতে অ্যাটলিস্ট 5 থেকে 6 লক্ষ কোটি টাকার পাবলিক ওয়ার্কস হওয়ার কথা। এখন এটা যে হয়নি তার তো প্রমাণ নেই, এই টাকাটা জমা পড়ে আছে তার কোনো প্রমাণ নেই। তাহলে এই 6 লক্ষ কোটি টাকা কোথায় কোন রাস্তা এই 2 বছরে নির্মিত হয়েছে, কোথায় কতটা পাবলিক ওয়ার্কস হয়েছে, সামাজিক যে সকল প্রকল্প চালু ছিল সেই প্রকল্পগুলোর অবস্থা কি, এগুলো হিসাব করলে আপনি দেখবেন যে মাত্র 2 বছরে আপনি 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, লোকাল ঋণ, সরকারি অর্থ, ঘুষ, দুর্নীতি সব মিলিয়ে প্রায় 20 লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে। আর এই 20 লক্ষ কোটি টাকার কতটুকু টাকা রাষ্ট্রের জন্য ব্যয় হয়েছে, সরকারের জন্য ব্যয় হয়েছে, আর কতটুকু ইউনূস অ্যান্ড কোম্পানি যারা লোকজন রয়েছেন তাদের পকেটে গেছে। আর যে সকল টাকা পকেটে গেছে দেশের মধ্যে কত আছে আর দেশের বাইরে কত আছে, এ সকল হিসাব নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার কারণে এই ইউনূস অ্যান্ড কোম্পানির খুব কাছাকাছি যারা ছিলেন তারাই এখন বলার চেষ্টা করছেন যে 17 বছর ধরে শেখ হাসিনা এই দেশের যে সর্বনাশ করেছেন তার চাইতে অনেক অনেক বেশি সর্বনাশ করেছেন ইউনূস অ্যান্ড কোম্পানি 17 মাসে। আর এ সকল কর্মকাণ্ডের ফলে কি হলো, তাদের যে মোরাল ক্যারেজ, নৈতিক শক্তি নেই বললেই চলে। দ্বিতীয়ত হলো যে তাদের যে লাজ লজ্জা এটাও উঠে গেছে। এর কারণে হলো বহু মানুষকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আত্মমর্যাদা বোধ তাদের আর থাকে না। আপনি যে কোনো সম্মানিত লোককে অসম্মান করবেন, বাজে কথা বলবেন, গালাগাল দেবেন, এবং ভালো ভালো পদে থেকে এই কাজগুলো আপনি যখন করবেন তখন একটা সময় দেখবেন যে আপনার যে কতটুকু মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা আপনি করতে পারবেন না। কাজী ইউনূস অ্যান্ড কোম্পানির যে সমস্ত শীর্ষ পদে যারা ছিলেন তারা সবাই প্রতিপক্ষকে নাজেহাল করার, অপমান করার সর্বোচ্চ শক্তি তারা প্রদর্শন করেছেন এবং নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এহেন নোংরামি নেই যে তারা করেননি। ফলে কি হলো, তাদের কোনো মোরাল ক্যারেজ নেই। এই সার্বিক অবস্থা বিবেচনা করে তাদের সঙ্গে যারা ইউনূস অ্যান্ড কোম্পানি তারা সবাই একটা বিরাট অংশ বহুল পাল্টে গেছে। বিরাট অংশ তারেক রহমান সরকারের সাথে নেগোসিয়েশন করেছে বা একীভূত হয়েছে, আরেকটি অংশ গা ঢাকা না দিলেও তারা চেহারা পাল্টে ফেলেছে, আরেকটি অংশ দেশের বাইরে পালিয়ে চলে গেছে, কিন্তু পেস লাগিয়ে দিয়ে গেছে।
তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকেই এখন দেশের বাইরে, তারা কি আবার আসবেন? এবং প্রতিনিয়ত যাচ্ছে। তো যারা যাচ্ছে, এই যে ফারুকী নামে একজন উপদেষ্টা ছিলেন, নাট্য নির্মাতা, তার স্ত্রী তিশা, তারা দুজন অস্ট্রেলিয়াতে গেলেন। কি জন্য গেলেন, কি কারণে গেলেন সেটা ডাজ নট ম্যাটার। কিন্তু মানে প্রচণ্ড রকম একটা ঝাঁকুনি তৈরি হয়েছে ইউনূস অ্যান্ড কোম্পানির মধ্যে। সৈয়দ রেজওয়ানা হাসান নাকি বিদেশে চলে গেছেন, সুইজারল্যান্ডে বা ইউরোপে চলে গেছেন। আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু সামাজিক মাধ্যমে একেবারে বলে কয়ে শেষ। আমার ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, ঘোরাফেরা করছেন ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। কেউ একটা এআই দিয়ে তার একটা ছবি তৈরি করে ফেলছে, একেবারে দেখা যাচ্ছে যে ঘুষিয়ে নাকের বদনা ঠদনা ফাটিয়ে দেওয়া হয়েছে, সারা মুখ রক্তাক্ত, দাঁত ভেঙে গেছে, কান ফেটে গেছে। আবার এটা নিয়ে একজন সিঙ্গেল লোকও সহানুভূতি প্রকাশ করছে না, কেউ বলছেন না যে এই রিপোর্টটি এআই নির্মিত এবং আসিফ নজরুল সাহেব মার খাননি। কিন্তু আসিফ নজরুল সাহেব মার খাবেন, মার খাচ্ছেন বা খেয়েছেন, এটাকে ওয়েলকাম জানানোর জন্য পুরো দেশ এমনভাবে বসে আছে, ওই যে তার যে এআই নির্মিত আহত হওয়ার যে ছবি, এটা নিয়ে মানুষের উল্লাস দেখলে বোঝা যায় ইউনূস অ্যান্ড কোম্পানির দুর্দশা কোন পর্যায়ে। আদিলুর রহমান খান নামক একজন লোক ছিলেন, তিনি দেশের বাইরে। এই জন্য সবাই আলোচনা করছেন যে কেন এই ইউনূসের যারা লোকজন, তাদের শীর্ষ পদে যারা ছিলেন, তারা দেশ ছাড়ছেন। তারা কি পালাচ্ছেন, তারা কি ফিরে আসবেন, নাকি তারা রিঅর্গানাইজ হচ্ছেন? ডক্টর ইউনূস প্যারিসে গিয়ে কী করেছেন, নেদারল্যান্ডে গিয়ে কী করেছেন, তারপর ইউরোপের অন্য কোথায় গেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব, মানে জার্মানিতে কী করেছেন, এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার সঙ্গে লামিয়া মোর্শেদ আছে, আর কারা কারা আছে, এগুলো নিয়ে প্রতিদিনই মানে মকারি হচ্ছে ইন্টারনেটে। এটার শুভ দিক আছে, ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। তো যেটা বলছিলাম যে ইউনূস সাহেবের যারা লোকজন কেন এই পাইকারি হারে দেশ ছাড়ছেন, একটা বিরাট অংশ। আর দেশের মধ্যে যারা আছেন তারা কেন সবার সমিতি সেমিনারে আসতে পারছেন না। এমনকি ওই সময়টিতে যারা খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি গেছেন, যেমন প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা আনাম, সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে সুজনের বদিউল আলম মজুমদার, তারপর ইফতেখার সাহেব আছেন যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। তো এই সমস্ত বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, এনজিও ব্যক্তিত্ব, আপনি তাদেরকে যেভাবেই মানে ডেজিগনেশন দেন না কেন, বা তাদেরকে যেভাবে তারা যতটা ডিগনেটারি হন না কেন, তাদের মূল পরিচয় হলো তারা একটা বলয় মেনটেন করেন, একই ভাষায় কথা বলেন, ভিন্ন ভিন্ন সেক্টরে এই কাজগুলো করার জন্য তারা ডেইলি স্টার এবং প্রথম আলো কেন্দ্রিক একটা আড্ডাখানা, বৈঠকখানা তারা মেনটেন করেন। এবং তাদের অনেকের পেছনে ভারতের হাত আছে, অনেকের পেছনে আমেরিকার হাত আছে, এবং তারা দেশের চাইতে বিদেশি যারা লোকজন আছে তাদেরকে বেশি পছন্দ করেন। এবং এই বাংলাদেশে কিচ্ছু হবে না, নির্বাচন হবে না, এই বাংলাদেশের লোকজন ভালো না, লেখাপড়া নাই, মানে ইন্টেলেকচুয়ালি এই লোকগুলো পুরো বাঙালির যে জাতিসত্তা রয়েছে, বাঙালির যে গ্লোরিয়াস ডে রয়েছে, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের রাজনীতি এবং এই ভূখণ্ডের যে একটা আধিপত্য, 2000 বছর ধরে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি রাষ্ট্র ছিলাম। ছোট রাষ্ট্র হোক বা ধরুন খুব শক্তিশালী না হোক, কিন্তু আজ যেভাবে মোনাকোর কথা বলতে পারেন, কাতারের কথা বলতে পারেন, দুবাইয়ের কথা বলতে পারেন, সিঙ্গাপুরের কথা বলতে পারেন, বহু শতাব্দী ধরে আমাদের বহু নগর, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে উজ্জয়িনী, আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে মুর্শিদাবাদ, কলকাতা, ঢাকা, মহেস্থানগড়, সোনারগাঁ, অসংখ্য এরকম নগর, মহানগর গত আপনি 2 থেকে 3 হাজার বছরের মধ্যে আপনি এদেরকে পাবেন।
ওয়ারি বটেশ্বর তো মহেঞ্জোদারো হরপ্পাদের মানে সমপর্যায়ের, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগের সভ্যতা। তো এটা এই যে নব্য যারা বিদেশি পেইড এজেন্ট, যে গ্রুপটির কথা বললাম, এরা এটা স্বীকার করে না। এরা বলে বাঙালির কিছু নাই, এদের পেট ভরা কৃমি, মুখ ভরা ময়লা, নাক ভরা পশম, বগল ভরা গন্ধ, এরা কোনো কিছু ঠিকমতো শেভ করে না, উপরে নিচে কোথাও শেভ করে না, এদের পায়ে গন্ধ, মোজা পরলে গন্ধ, এরা ঠিকমতো জুতা পরতে পারে না, এরা হাঁটতে পারে না, প্যান্টে বেল্ট পরতে পারে না, বাংলা ঠিকমতো কথা বলতে পারে না, ইংরেজি তো পারেই না। এই জাতিকে যদি সোজা করতে হয় আমেরিকা থেকে লোক আনতে হবে, এই জাতিকে যদি সোজা করতে হয় ফ্রান্স থেকে লোক আনতে হবে, নিদেন পক্ষে কলকাতা থেকে দিল্লি থেকে লোক আনতে হবে। এইরকম গত 30-35 বছর ধরে এই গ্রুপটার সৃষ্টি হয়েছে আসলে 92-93 সনে। এই 92-93 সনে এই যে গ্রুপটা তৈরি হয়েছে, এর আগে এদের অস্তিত্ব ছিল না। এরশাদ জামানাতে এরা ছিলেন না, জিয়াউর রহমান জামানাতে ছিলেন না, বঙ্গবন্ধু জামানাতে এদের অস্তিত্ব ছিল না। এই যে নব্য একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপটা 100% এফোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আর সেই গ্রুপটির একটা বিরাট অংশ একেবারে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে মাথায় করে নিয়েছে, তাকে অবতার বানিয়ে যে ফায়দা লোটার চেষ্টা করেছিল, সেই ফায়দাটা এখনো পর্যন্ত হয়নি। এদিকে ইউনূসের সাথে সম্পর্ক ভালো ছিল, আবার বিএনপির সাথে একেবারে সম্পর্ক খারাপ নয়। অন্যদিকে জামাতের প্রতি প্রচণ্ডভাবে দুর্বল এরকম একটি বুদ্ধিজীবী গ্রুপ, তারাও ভীষণভাবে ইউনাইটেড হয়ে গেছে।